নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত জানাই। আমি বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের সহশিক্ষিকা সংহিতা চক্রবর্তী আজ আমার পঞ্চম শ্রেণীর ছেলে মেয়েদের সঙ্গে পড়ব তোমাদের পাঠ্য বই পাতাবাহারের 119 পৃষ্ঠায় আছে যে কবিতাটি কবি শঙ্খ ঘোষের লেখা একলা, সেই কবিতাটি চলো আজ আমরা পড়ি। আমরা এই কবিতাটি তো পড়ব, তার আগে আমরা জেনে নেব এই কবিতাটি আমরা কোথা থেকে পেলাম, তার উৎস কি। এই দেখো উৎস, যেখান থেকে কবিতাটি আমরা পেয়েছি। একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের আমায় তুমি লক্ষ্মী বলো 2007 সালে প্রকাশিত এই কবিতার বই থেকে নেওয়া হয়েছে। পাশে তোমরা দেখতেই পাচ্ছ সেই কবিতার বইটি, আমায় তুমি লক্ষ্মী বলো। এই দেখো আজ আমি তোমাদের জন্য সেই বইটা কিন্তু সঙ্গে করে এনেছি। দেখতে পাচ্ছ এই বইটি, আমায় তুমি লক্ষ্মী বলো। কি সুন্দর দেখো ছবি আঁকা, এবং এই ছবিটি এঁকেছেন শিল্পী কৃষ্ণেন্দু চাকি। আর কবিতার সম্পূর্ণ কবিতার বইটি, কবিতাগুলি তোমাদের জন্য লিখেছেন কবি শঙ্খ ঘোষ। আমরা একটু জেনে নিই এই কবিতাটি আমায় তুমি লক্ষ্মী বলো, কেননা তাহলে আমাদের মিলিয়ে পড়তে সুবিধা হবে। এই কবিতায় কবি লিখছেন, আমায় তুমি লক্ষ্মী বলো নইলে আমি কাঁদবো মা, আপিস যাবার সময় তোমায় দুই হাতে আর বাঁধবো না। যাবার সময় একটু তুমি আদর করো মন দিয়ে, জানোই তো মা সারাটা দিন থাকবে ঘরে বন্দি এ। কিন্তু তখন কাঁদবে না আর ছোট্ট তোমার ফুল সোনা। ও মা তুমি চুপ কেন মা, মুখটা কেন খুলছো না? আমার কাছে দাঁড়াও এসে, লক্ষ্মী বলো এক্ষুনি, দেখবে তোমার ফুল সোনাটার আর তো কোনোই দুঃখ নেই। তো এই কবিতাটা যখন আমরা পড়লাম দেখলাম একটা বাচ্চা ঠিক তোমাদেরই মতো, তার বাবা মা সকলে আপিস চলে যাচ্ছে, মানে অফিস চলে যাচ্ছেন, কাজে চলে যাচ্ছেন। তখন সেই বাচ্চাটা বড্ড মন খারাপ করছে, তার একলা থাকবে সে ঘরে। একলা থাকার কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভুলতে সেই বাচ্চাটা তার মাকে বলছে, তুমি যদি আমাকে একটু আদর করে দাও, আমাকে লক্ষ্মী সোনা বলো, তাহলে আমি একলাই থাকতে পারবো, আমার আর দুঃখ হবে না, আমি তোমাকে দুই হাতে আটকে রাখবো না, বেঁধে রাখবো না। এই কবিতাটা কেন পড়লাম? কেননা এই বইতেই 41 পৃষ্ঠায় যে কবিতাটি আছে সেটা আমাদের পাঠ্য কবিতা একলা। সেই কবিতাতে কিন্তু আমরা দেখব সেখানেও একটি বাচ্চা কি করে একলা থাকার এই কষ্টকে জয় করেছে, সেই ব্যাপারটা আমরা দেখে নেব। সেই বিষয়টা দেখো, এই যে সেই কবিতা, এই দেখো একলা, এইখানে ছবিটা আছে, ছবিটা এঁকেছেন কৃষ্ণেন্দু চাকি, তোমাদের জন্য এঁকেছেন। আর তোমরা যদি ইচ্ছে করো তোমাদের পাঠ্য বইটা থেকে পড়ে যেমন ইচ্ছে তেমন ছবি আঁকতেই পারো তোমরা। আমি জানি সকলে খুব সুন্দর ছবি আঁকো, নিজেদের পেন্সিল দিয়ে নিজেদের কলম দিয়ে ইচ্ছে মতন ছবি এঁকো। আমরা কবিতাটা যখন পড়বো তখন আমরা দেখব যে কিভাবে একটি বাচ্চা সে একলা থাকার কষ্টটাকে জয় করছে। কিন্তু যিনি আমাদের জন্য আমাদের এই কবিতাটা লিখেছেন তার সম্পর্কে চলো আগে একটু জেনে নিই। তিনি কবি শঙ্খ ঘোষ। দেখতে পাচ্ছ পাশেই কবি শঙ্খ ঘোষের একটি ছবি। কবি শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। কবির পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের বরিশাল জেলার বানারীপাড়ায়, কিন্তু বাবার কাজের সূত্রে তিনি বড় হয়েছেন বাংলাদেশেরই পাবনায়। আর দেশভাগের পর তারা কলকাতায় চলে আসেন। কিন্তু বাংলাদেশের টান তার মনের গভীরে থেকে গিয়েছিল, তাই তিনি লিখেছিলেন, তুমি আমার ভৈরবী গান কিংবা ভোরে খোলা আজান, জলের কোলে সারি গানের রেশ, তুমি আমার চিরকালীন একলা থাকার দুঃখেতে লীন, তুমি আমার হারিয়ে যাওয়া দেশ। কবি প্রাবন্ধিক, অধ্যাপক, অত্যন্ত পণ্ডিত মানুষ। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন তার লেখালেখির জন্য,
তিনি পেয়েছেন ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, দেশিকোত্তম পুরস্কার পেয়েছেন, তিনি দেশিকোত্তম সম্মান পেয়েছেন বিশ্বভারতী থেকে 1919 সালে। এছাড়া তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 2016 সালে। কিন্তু কবি তোমাদের জন্য অনেক লেখা লিখেছেন। তোমাদের জন্য লিখেছেন বিদ্যাসাগর, সকাল বেলার আলো, শব্দ নিয়ে খেলা, এটি বানান বিষয়ক বই। সেই বইটি তিনি কুন্তক ছদ্মনামে লিখেছেন। এছাড়াও রাগ করুণা রাগুনি, সবকিছুতেই খেলনা হয়, সুপুরি বনের শাড়ি, আমন ধানের ছাড়া, এমন অনেক অনেক লেখা তিনি শিশু কিশোরদের জন্য লিখেছেন। তোমাদের পাঠ্য বইতে হাতে কলমে অংশে শঙ্খ ঘোষ সম্পর্কে যে পরিচিতি দেওয়া আছে, সেখানেও কিন্তু তোমরা দেখে নেবে যে তার যে প্রথম কবিতার বই, সে বই কোনটি। প্রথম কাব্যগ্রন্থ তার দিনগুলি রাতগুলি। আমরা জানলাম কবি সম্পর্কে। এইবারে আমরা জানবো এই কবিতাটির সার সংক্ষেপ, অর্থাৎ কি বলা হয়েছে কবিতাটিতে। আমরা ছোট করে একটু আগে চলো জেনে নিই কবিতার সার সংক্ষেপ। কবিতার শিশুটি যখন একলা থাকে, তখনও কিন্তু সে মনে মনে আসলে একলা থাকে না, তার সঙ্গে থাকে তার কল্পনার জগৎ এবং প্রকৃতি। সে তখন আপনার কল্পনার জগতে সবুজ গাছপালার মধ্যে দিয়ে পথ করে নিয়ে এগিয়ে চলে। সেখানে একটা ছোট্ট কাঠবিড়ালি তার দিকে খালি তাকায়। যেই শিশুটি তাকে ধরতে যায়, তখন সে জোরে ছুট লাগায়। শিশুটিও তখন তার পিছন পিছন ছোটে। এই মাটি আর পাথরের মাঝে কত দূরে যে সে চলে যায়, তা কেউ জানতে পারে না। তখন তার মাথার উপর আশীর্বাদের মতো গাছের পাতা ঝরতে থাকে। তখন সে আর একলা থাকে না, তার কোনো দুঃখই থাকে না। শালবন বা তাল সুপুরির বনে তার ঘর বাহির সব এক হয়ে যায়। তখন এই চুপ করে থাকাটা তার মনের একলা কোণে বাজনা বাজায়। আমরা জানলাম কবিতাটা সম্পর্কে, কিন্তু এখন তো কবিতাটা আমাদের পড়তে হবে। তার আগে আমরা কবিতাটা তো সবাই পড়বো। আমি তোমাদের জন্য কবিতাটা পড়ে রেকর্ড করে এনেছি বিভিন্ন ছবি দিয়ে। কবিতার মধ্যে যে সব শব্দ আছে, ছবি আছে, সেগুলি দিয়ে দেখো তো তোমাদের কেমন লাগে। তারপর আমরা বইয়ের পাতা খুলে পড়বো কবিতাটা। কেমন? এখন চলো দেখে নিই। আমি যখন একলা থাকি, তখন কি আর একলা থাকি জানো? তখন সঙ্গে থাকে কারা? থাকে সবুজ গাছপালা, আর তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে, ঠিক যদি দিই সাড়া। একটা আছে কাঠবিড়ালি, আমার দিকে তাকায় খালি, এদিক ওদিক টানতে থাকে আমায়। যেই না তাকে ধরতে যাব, ভুলিয়ে দেয় সব হিসাব ও, ছুট দেয় আর কি বা তখন থামায়। সেই ছুটে ছুট লাগাই জোরে, এই মাটিতে এই পাথরে কত দূরে কেউ জানতে পারে না তা। মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা। তখন আমি একলা তো নই, থাকে না আর দুঃখ কোনই। শাল বনে বা তাল সুপুরির বনে ঘর বার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়। তখন আমার একলা মনের কোণে। আমরা পড়লাম এই কবিতাটি। এবারে আমরা বইয়ের পৃষ্ঠা থেকে পড়ব। তোমরা বইয়ের পৃষ্ঠা বলতে গিয়ে কি বলো? কত পাতায় আছে, তাই না? দেখো কি মজা করে তোমাদের এই যে পাতাবাহার এই বইটা, তার মধ্যে দেখো পাতা আর ছবি এঁকে বলা হয়েছে কত পাতা। কত পাতা? 119 পৃষ্ঠা। 119 পৃষ্ঠায় এই কবিতাটি আমরা পড়ব। কি বলছে বাচ্চাটা? আমি যখন একলা থাকি। তখন কি আর একলা থাকি? আমরা আগের
যে কবিতাটা পড়লাম সেখানে বাচ্চাটা তার মার কাছে আবদার করছে যে আমি একলা থাকবো, আমার কষ্ট হবে, তুমি আমায় আদর করো, লক্ষ্মী বলো। কিন্তু এইখানে আমরা দেখছি এই বাচ্চাটা সে মানুষের সঙ্গ নেই বলে নিঃসঙ্গ বোধ করছে না। হয়তো সে মানুষের থেকে দূরে থাকছে, একলা থাকছে, তার বাবা মা ভাই বোন বন্ধুরা হয়তো তার কাছে কেউ নেই, কিন্তু মোটে সে একলা নয়। সে কি বলছে, তখন কি আর একলা থাকি জানো, তখন সঙ্গে থাকে কারা, কারা তার সঙ্গে থাকে। সে কি বলছে আমাদের, বলছে থাকে সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে, ঠিক যদি দিই সাড়া। ঠিক তো, আমাদের বন্ধুরা যখন আমাদের ডাকে তখন যদি আমরা সাড়া না দিই তাহলে তো আমরা একলাই থাকবো। তেমনি গাছপালাও আমাদের বন্ধু, এই প্রকৃতি আমাদের বন্ধু, তারাই তো এই পৃথিবীর আদি প্রাণ, পৃথিবীতে তারাই তো প্রথম এসেছে। তাই সেই সবুজ গাছপালা যখন আমাদের ঘিরে থাকে তখন মোটে আমাদের একলা লাগার কথা নয়। যখন সেই গাছপালার ভিতর দিয়ে পথ দিয়ে আমরা যাই তখন সেই গাছপালার সঙ্গ পাই, যদি আমরা ঠিকমতো তাদের ডাকে সাড়া দিতে পারি, তাই না? শুধুই কি আর গাছপালা, সেই শিশুটির সঙ্গে আর কে থাকে? একটা আছে কাঠবেড়ালি। সে বলছে গাছপালার মধ্যে নানান রকম জীবজন্তু থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছো, একটু আগে এই চলচ্ছবিতেও আমরা দেখলাম একটা কাঠবেড়ালি টুকটুক করে খাচ্ছে আর যাচ্ছে। সেই রকম একটা আছে কাঠবেড়ালি, আমার দিকে তাকায় খালি, এদিক ওদিক টানতে থাকে আমায়, যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসাবও, ছুট দেয় আর কেই বা তখন থামায়। তো কেমন, তোমরা নিশ্চয়ই কাঠবিড়ালি, আমার গ্রামের ছেলে মেয়ে যারা তারা তো অবশ্যই দেখেছো, আর যারা শহরে থাকো তারাও পার্কে বা কোনো বাগানে কাঠবিড়ালি দেখেছো। তারা টুকটুক করে একটু করে দৌড়ে যায় আর একবার করে দেখে নেয় কে তাকে দেখছে। সেই রকম আমরা কবিতার মধ্যে দেখছি যে সেই কাঠবিড়ালিটাও বাচ্চাটার দিকে তাকাচ্ছে আর এদিক ওদিক টানতে থাকে। কাঠবিড়ালি কি করে টানে, বন্ধুরা যেমন আমাদের হাত ধরে টেনে নেয়, কাঠবিড়ালি তো আর হাত ধরে টানতে পারে না। কি করে, সে ইঙ্গিত করে, ইশারা করে, একটু তাকায় একটু ছুটে যায়। আর তখন বাচ্চাটার কি মনে হয়, যাই তাকে আমি ধরি, বন্ধুর মতো ধরি। তখন তাকে ধরতে যায়, আর যেই ধরতে যায় সে সমস্ত হিসেব ভুলিয়ে ছুটে যায়, তখন তাকে কেউ থামাতে পারে না। তো এই যে হিসেব, এই হিসেব কি, তোমাদের মা বাবারা যেমন টাকা পয়সার হিসাব করেন, এ কি সেই হিসাব? না, এই হিসাব দৌড়ের হিসেব। অর্থাৎ আমি বুঝতে পারছি আমার থেকে 3 হাত দূরে কাঠবিড়ালিটা আছে, তাহলে আমি তো অতটা দ্রুত গিয়ে তাকে ধরবো, সে তার থেকেও দ্রুত দৌড়ে যায়। তার দ্রুততার সঙ্গে, তার স্পিডের সঙ্গে আমরা পেরে উঠি না। তাই বলছে যে ভুলিয়ে দেয় সব হিসাব, ও ছুট দেয় আর কেই বা তখন থামায়। তারপর বলছে সেই ছুটে ছুট লাগাই জোরে, এই মাটিতে এই পাথরে কদ্দূরে কেউ জানতে পারে না তা। সেই ছুটে ওই কাঠবিড়ালির পিছন পিছন ছুটে, ওর ছুটের সঙ্গে ছুট লাগায় সে। আর কোথা দিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই, এই মাটি থাকে পাথর থাকে সবকিছুর উপর দিয়েই তো সে দৌড়চ্ছে কাঠবিড়ালিটা। তাই ওই বাচ্চাটিও তার পেছন পেছন দৌড়য়, এবং কত দূরে যে সে যাবে, গেলে সে কাঠবিড়ালিকে ধরতে পারবে সে তো নিজেই জানে না, তো কাকে জানাবে? তাই কেউ তেমনটা জানতে পারে না। আর এই সময় শুধু যে কাঠবিড়ালির পেছন পেছন ছুটছে সেই সময়ও সে কিন্তু একলা নয়, সেই সময়ে কি হচ্ছে, মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা। কি চমৎকার করে ভেবেছে সে, বলো কবি কি চমৎকার করে বলেছেন এই ছবিটা। দেখো, ইতস্তত শব্দটাই আমি সবুজ রঙের একটা নিম্ন রেখা দিয়েছি, পাশে লিখে দিয়েছি ইতস্তত শব্দের অর্থ এখানে ওখানে। তোমরা যে ভিডিওটা দেখলে সেখানে দেখলে না পাতাগুলো ইতস্তত এখানে সেখানে ঝরে পড়ছে, সেটাকে বলেছেন, এই ঘটনাকে কবি বলেছেন তা যেন মস্ত আশীর্বাদ। আশীর্বাদই তো বটে। বাচ্চাটা যে দৌড়ে যাচ্ছে, সে যদি পড়ে যায়, তার যদি হাঁটু ছড়ে যায়, তার যদি কনুইতে আঘাত লাগে, তার যদি কোনো কষ্ট হয়, ক্ষত হয়, তাই গাছপালা যেন তাকে আশীর্বাদ করছে যে না, তোমার যেন কোনো কষ্ট না হয়, তোমার যেন কোনো ক্ষতি না হয়। তোমরা মনে করে দেখো, যখন তোমরা পরীক্ষা দিতে যাও বা বাইরে কোথাও যাও, তখন তোমাদের মা বাবা দিদা দাদু বা বড়রা, পাড়ার কাকু কাকিমা, তারা তোমাদের মাথার উপরে হাত বুলিয়ে দেন, আশীর্বাদ করেন। কেন?
যাতে তোমার কোনো আঘাত না লাগে, তুমি যাতে যে কাজে যাচ্ছ সফল হও। ঠিক সেই রকম গাছপালা থেকে যে পাতা ঝরছে তাকে ওই বাচ্চাটি মনে করেছে সে আশীর্বাদ করছে গাছপালা, তার মাথার উপরে সেই পাতাগুলি আস্তে আস্তে ঝরে পড়ছে। আর সবকিছু প্রকৃতির এই একাত্মতা বাচ্চাটি বুঝতে পারছে, তার একাত্ম মনে হচ্ছে। তাই সে বলছে, আমরা একেবারে কবিতার শেষ 4 লাইনে দেখছি সে কি বলছে, তখন আমি একলা তো নই, থাকে না আর দুঃখ কোনোই, শাল বনে বা তাল সুপুরির বনে, ঘর বার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়, তখন আমার একলা মনের কোণে। বাজনা কখন বাজে বলো দেখি? যখন আমাদের মনে খুব আনন্দ হয়, কোনো উৎসব, ধরো দুর্গাপুজো বা কোনো আনন্দের উৎসবে আমরা দেখি ঢাক বাজে, ঢোল বাজে, বাঁশি বাজে, বিয়ে বাড়িতে বা কোনো রকম, ধরো এই যে 15ই আগস্ট গেল, তোমরা হয়তো প্রভাত ফেরি করেছো, এইরকম কোনো কোনো দিনে আমরা দেখতে পাই যে বাজনা বাজে। তাই চুপ থাকাটাও তার মনের মধ্যে একটা আনন্দ দেয়, কেননা এই পৃথিবী, এই প্রকৃতি চুপ করে থেকেই তার সঙ্গ দিচ্ছে, তার সঙ্গে রয়েছে গাছপালা এবং বিশ্ব প্রকৃতি। এই আমরা সমস্ত কবিতাটা সম্পর্কে কবি কি বলতে চেয়েছেন জানলাম। এরপরে আমরা দেখব তোমাদের হাতে কলমে অংশটিতে তোমাদের কি কি প্রশ্ন দেওয়া হয়েছে, চলো সেগুলো একবার পড়ে দেখি। তবে সেইটা পড়ার আগে একটা কথা তোমাদের বলে দিই। হাতে কলমে 1 নম্বর অংশে আছে, তুমি কখন একলা থাকো, সবুজ গাছপালায় ছাওয়া পথ তুমি কোথায় দেখেছো, সে পথে চলতে তোমার কেমন লেগেছে, কত রঙের কত রকম পাথর তুমি দেখেছো। এর উত্তর কিন্তু আমি বলে দেব না, কেউই বলে দেবেন না, কেননা আমি কি পাথর দেখেছি বা আমি কোথায় গাছপালা দেখেছি বা একলা কখন আমি থাকি সে তো আমি নিজে জানি, আর তোমরা প্রত্যেকে আলাদা আলাদা করে জানো। তাই তোমাদের কথাগুলো তোমরাই এক এক লাইন করে লিখবে, কেমন? আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এর পরের অংশটুকু, অর্থাৎ হাতে কলমে 1 যে অংশটুকু আছে। দেখো, গাছ আমাদের কি কি দেয় তা 5টি বাক্যে লেখো। উত্তর, গাছ আমাদের প্রধানত অক্সিজেন দেয়, গাছের থেকে আমরা বিভিন্ন ফল ফুল ইত্যাদি পাই। গরমকালে গাছ ছায়া দিয়ে আমাদের আরাম দেয়, গাছকে আশ্রয় করে অনেক ছোট্ট পশু পাখি বাস করে, গাছ পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে। কেমন? তাহলে এগুলো আমরা লিখতে পারলাম 5টি বাক্যে। ওই যে গরমকালে গাছ ছায়া দিয়ে আরাম দেয় এবং বৃষ্টিতে গাছ কিন্তু আমাদের বৃষ্টির জলের থেকে আড়ালো করে, এই কথাটাও তোমরা লিখে দিতে পারো। আমি তোমাদের বলে দিলাম, এমনটা করেই যে লিখতে হবে তা না, তোমরা নিজের ভাষায় যাতে লিখতে পারো সেইটুকু একটু সাহায্য করার চেষ্টা করছি মাত্র। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় শালবন রয়েছে? অনেক জেলাতেই আছে, কিন্তু আমরা কোথায় কোথায় প্রধানত দেখতে পাই? উত্তর, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম এইসব জেলায় শালবন আছে। পরের প্রশ্ন, শালপাতাকে মানুষ কি কি ভাবে ব্যবহার করে? শালপাতাকে মানুষ ভাত খাবার থালা হিসেবে ব্যবহার করে, খাবারের দোকানে শালপাতার মোড়ক বা ঠোঙায় প্রধানত মিষ্টি বা নোনতা খাবার দেওয়া হয়, অনেক জায়গায় পুজোর ফুল বেলপাতা ইত্যাদিও শালপাতায় মুড়ে দেওয়া হয়। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শালপাতায় তৈরি সেই রকম বাসনপত্র, একটু দেখাবো তোমাদের। দেখো, এই যে শালপাতায় এইরকম থালা তৈরি হয়, তোমরা আশা করি দেখেছো। এই শালপাতায় অনেক সময় হোটেলে ভাত দেওয়া হয়, পথের ধারে যে সমস্ত হোটেল বা ধাবা, সেখানে রুটি ভাত খাবার জিনিস এতে করে দেওয়া হয়। আর এইরকম দেখো শালপাতার তৈরি বাটিতে করে দেওয়া হয় তরকারি বা ডাল ঝোল, যেগুলো গড়িয়ে যাবে না সেই জন্য এইরকম শালপাতা তৈরি বাটিতে দেওয়া হয়। এইরকম বাটিতেও অনেক সময় দেওয়া হয়। তোমরা যারা ফুচকা খাও বা ফুচকা খেতে দেখেছো কাউকে, দেখবে এইরকম বাটিতে মধ্যে ফুচকাওয়ালা ফুচকা বা চুরমুর এইসব দিয়ে থাকেন। এখন অনেক রকম আলাদা আলাদা বাসনপত্র আমরা দেখতে পাই, কিন্তু এইটা কিন্তু দেখো প্রকৃতির কাছে থেকে আমরা কুড়িয়ে পেয়েছি সহজে, তার থেকে বাসন তৈরি হয়েছে এবং
এটা খাওয়ার পর যখন আমরা ফেলে দিই সহজেই মাটির সঙ্গে মাটি হয়ে মিশে যায়, প্রকৃতিকে দূষিত করে না। তাই শালপাতায় তৈরি বাসনপত্র কিন্তু খুব উপকারী, এটা মনে রেখো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই যে পরের প্রশ্নে যাই, গাছের থেকে কোন কোন ঋতুতে পাতা ঝরে আর কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? শীত ঋতুতে গাছের থেকে পাতা ঝরতে আমরা দেখেছি। আর কি কি পাতা ঝরতে দেখেছি কোন কোন গাছের থেকে? শাল, শিমুল, কৃষ্ণচূড়া, ইউক্যালিপটাস, এই সব গাছের থেকে পাতা ঝরতে দেখেছি। তোমরা আর কোনো গাছের থেকে পাতা ঝরতে দেখলে সেটাও লিখতে পারো। এরপরে হাতে কলমের এক অংশে আরো কয়েকটি প্রশ্ন আছে। বাজনা শব্দটা শুনলে তোমাদের চোখে কোন ছবি ভেসে ওঠে? বাজনা শব্দটা শুনলে আমাদের চোখে পুজোর প্যান্ডেলের ঢাকের বাজনা বা বিয়ে বাড়ির ছবি ভেসে ওঠে, অর্থাৎ কিনা বাজনার সঙ্গে আনন্দ উৎসবের একটা ছবি ভেসে ওঠে। এর পরের প্রশ্ন, কোন কোন বাজনার নাম তুমি জানো? আমি আমার মতো বলেছি, তোমরা হয়তো অনেকেই জানো। পাশে বাদ্যযন্ত্রের ছবিও আমি দিয়েছি, দেখো, দেখে নাও। আরো ছবি তোমরা জানলে যোগ করতে পারো এর সঙ্গে। এখন সেই বাজনার নামগুলি বলি উত্তরে। আমি ঢাক, তবলা, বেহালা, বাঁশি, গিটার, হারমোনিয়াম, সানাই, বীণা, তানপুরা, খোল ইত্যাদি বাজনার নাম জানি। আর কোন কোন বাজনা বাজতে দেখেছো? ঢাক, তবলা, বাঁশি, হারমোনিয়াম, সানাই, খোল ও গিটার বাজতে দেখেছি। দেখো, পাশে ছবিতে রয়েছে ঢাক, তবলা, গিটার, বাঁশি, তানপুরা এবং হারমোনিয়াম। আরো আমরা জানি যে তোমরা অনেক অনেক বাজনা বাজতে দেখেছো। সেই সমস্ত বাজনার ছবি বা সেই সমস্ত বাজনার নাম তোমরা লিখতেই পারো। আমরা হাতে কলমের পরের প্রশ্নে যাব। 2-এর প্রশ্নটা আছে, মুখের কথায় লেখো। কবি আমাদের কবিতায় লিখেছেন, ভুলিয়ে দেয় সব হিসাব ও। কিন্তু এভাবে তো আমরা কথা বলি না, তাই না? আমরা কিভাবে কথা বলি? আমরা যেভাবে কথা বলি সেভাবে বলবো যে ও সব হিসাব ভুলিয়ে দেয়। কথ্য ভাষায়, মুখের ভাষায় আমরা যেভাবে বলি। 2য় প্রশ্ন, থাকে না আর দুঃখ কোনোই। আমরা মুখের ভাষায় কিভাবে বলবো? আর কোনোই দুঃখ থাকে না। তারপরে ঠিক যদি দিই সাড়া, কবিতায় আছে। আমরা মুখের কথায় কি লিখবো? যদি ঠিক সাড়া দিই। কেমন? এবার 3 নম্বরে যে হাতে কলমের এলোমেলো শব্দ আছে সেগুলি সাজিয়ে লেখা হলো। পুরি, সু, পুরি, তা, সু, ল, এভাবে লেখা আছে। হবে কি? তাল সুপুরি। কবিতার মধ্যে এই শব্দটি আমরা পেয়েছি। এভাবে খুঁজে খুঁজে আমরা লিখছি কাঠ বেড়ালি, গাছপালা এবং ইতস্তত। খুব মজা লাগে। আমাদের ছোটবেলায় আনন্দমেলায় এরকম ছিল, শব্দ সাজিয়ে লেখো। তোমরাও নিশ্চয়ই বিভিন্ন পত্রপত্রিকা পড়ো, সেখানে এইভাবে নিশ্চয়ই তোমরা খেলো। এটা একটা শব্দ নিয়ে খেলা, খুব মজার খেলা, তাই না? এরপরে আরো একটা মজার খেলা আমরা হাতে কলমে অংশ থেকে পাবো, দেখি সেটা। দেখো, একটা ঝুড়ি দেওয়া আছে, সেই শব্দ ঝুড়িতে দেওয়া আছে কতগুলি বিপরীত শব্দ। ওখানে, সেরকম, সেখানে, সেকাল আর ওপার। কিসের বিপরীত? আমাদের কবিতায় পাওয়া কতগুলি শব্দ, এপার, একাল, এখানে আর এরকম, তার বিপরীত শব্দগুলি আমরা খুঁজে নিয়ে পাশাপাশি বসাবো। এপারের বিপরীত শব্দ ওপার, একালের বিপরীত শব্দ সেকাল, এখানের বিপরীত শব্দ ওখানে, আর এরকমের বিপরীত শব্দ সেরকম। এগুলো কিন্তু আমরা ওই শব্দ ঝুড়িতেই পেয়ে যাচ্ছি। 5 নম্বর হাতে কলমে অংশে আছে ঘর-বার। এইরকম পাশাপাশি বসা উল্টো কথা। ঘর তো ভেতরের কথা আর বার বাইরের কথা। সেরকম আমরা কি পাবো? দেখো, দিন রাত, সাদা কালো, ভালো মন্দ, আধার আলো, কম বেশি। এখানে তোমাদের বলে দিই, আধার আলোই লিখবে, আধার আলোক লিখবে না, আর অন্ধকার আলো লিখবে না। যদি তোমরা অন্ধকার লেখো তাহলে আলোক লিখবে, তবে মুখের কথায় আমরা
আধার আলোই বলি। আর এই কবিতায় দেখো আমরা ঘর বার শব্দটি পেয়েছি। বাচ্চাটি বলেছিল ঘর বার সব এক হয়ে যায়। কি সুন্দর করে সে বলেছিল, তাই না? অর্থাৎ কবি আমাদের বলেছিলেন যে ঘরের ভেতর আমরা নিঃসঙ্গ বোধ করি না, বাইরে গেলে কেউ না থাকলে আমাদের ভয় লাগে, একলা লাগে, কিন্তু বাইরেটাও ঘর হয়ে যাচ্ছে, কারণ তাল সুপুরির বন, শাল বন, কাঠবিড়ালি, পাক পাখালি সকলে সেখানে ঘিরে ধরছে, তারা তো ঘরেরই লোক, তাই ঘরবার সেখানে একাকার হয়ে গেছে। আমরা ঘরবার শব্দটা এখান থেকে পেয়েছি। এর পরের অংশে আমরা যাব হাতে কলমে। আবারও দেখো একটা শব্দ ঝুড়িতে 4টি শব্দ দেওয়া আছে। সেই শব্দগুলো কবিতার মধ্যে মস্ত, দুঃখ আর আশীর্বাদ এই 3টে শব্দের বিপরীত শব্দ আমরা খুঁজে পেতে নিয়ে ঠিক পাশাপাশি সঠিক বিপরীত শব্দটি লিখব। মস্তর বিপরীত দেখো ওই ঝুড়িতে দেওয়া আছে ছোট্ট। দুঃখ তার বিপরীত শব্দ সুখ, আর আশীর্বাদের বিপরীত অভিশাপ আমরা ঝুড়ি থেকে নিয়ে লিখব। এরপরে আমরা 7 নম্বর যে অংশটা আছে হাতে কলমে, যে প্রশ্নগুলি, চিহ্নিত পদগুলির বিশেষ্য বিশেষণ আলাদা করতে হবে। সেখানে আমরা দেখছি আমাদের আমি যখন একলা থাকি, দেখো একলা শব্দটা আলাদা করে চিহ্নিত করা আছে। এটা কি শব্দ? এটা বিশেষণ। আমার ছেলেমেয়েরা তোমরা নিশ্চয়ই বিশেষ্য বিশেষণ পড়েছো, তবু আরেকবার আমি মনে করিয়ে দিই। বিশেষ্য কাকে বলি, কোন পদকে বলি? বাক্যের মধ্যে যে পদে আমরা দেখি যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান এসবের নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য। আর সেই ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির অবস্থা, সংখ্যা, পরিমাপ বা গুণ, দোষ এসব বোঝায়, তাকে সেই পদকে বলা হয় বিশেষণ পদ। তো আমি এখানে একটা সর্বনাম পদ, সেই সর্বনাম পদের অবস্থা হচ্ছে সে যখন একলা থাকে। অবশ্যই বুঝতে পারছো তার অবস্থা বোঝাচ্ছে, এটা তাই বিশেষণ পদ। ঠিক সেই রকম পরেরটা 7-এর 2, থাকে সবুজ গাছপালা। গাছপালা বিশেষ্য পদ, তার যে রং সেটা বোঝাচ্ছে কি সবুজ, সবুজ রং। তাহলে সবুজ পদটি, চিহ্নিত সবুজ পদটি বিশেষণ পদ। তারপরে 7-এর 3 এইখানে দেখি বাক্যে লেখা আছে মাথার উপর ইতস্তত। এই যে মাথার, এটা আমাদের চিহ্নিত করা আছে। মাথা আমাদের শরীরের একটা অংশের নাম, তাই এটি বিশেষ্য পদ। আর তারপরে গাছের থেকে ঝরতে থাকে পাতা, পাতাও অবশ্যই গাছের একটি অংশের নাম, তাই অবশ্যই এটি বিশেষ্য পদ। এইভাবে আমরা দেখে নিলাম পদগুলি, চিহ্নিত পদগুলি কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ। তারপরের অংশে যাই হাতে কলমে। এখানেও বিশেষ্য থেকে বিশেষণে বদলানো হয়েছে। একটি কলামে আছে বিশেষ্য, অপর কলামে আছে বিশেষণ শব্দগুলি বা পদগুলি। বিশেষ্য সব পদগুলি কোনগুলি? দেখো গাছ, বন, দুঃখ, পাথর আর মাটি। আর এর বিশেষণগুলি পাশাপাশি আছে। গাছ বিশেষণ গেছো, বন বিশেষণ বুনো বা বন্য, দুঃখ বিশেষণ দুঃখী বা দুঃখিত, পাথর বিশেষণ পাথুরে, আর মাটি থেকে বিশেষণ মেটে। কেমন? আচ্ছা, এরপরে আমরা কতগুলি প্রশ্ন উত্তর দেখে নেব হাতে কলমে অংশে। একেবারে শেষ অংশে তোমাদের দেওয়া আছে নিজের ভাষায় লেখো। সেখান থেকে দেখছি প্রশ্ন, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? উত্তর, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে সবুজ গাছপালা, তাদের মাঝখানের ছায়া ঢাকা পথ এবং চঞ্চল কাঠবেড়ালি। 2 নম্বর প্রশ্ন, কবিতায় বর্ণিত কাঠবিড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হন কি? উত্তর, কাঠবিড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হন না, সে তার সব হিসাবে ভুল করিয়ে ছুটে পালায়। 3 নম্বর প্রশ্ন, কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? উত্তর, কবি মাথার উপর পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। আর 4 নম্বর প্রশ্ন, কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না। ছুটে পালানো কাঠবিড়ালি ধরতে গিয়ে কবি যখন গাছপালার মধ্যে দিয়ে ছুটতে থাকেন, সেখানে তার মাথার উপরে গাছের পাতা ঝরে পড়তে থাকে, তখন
কবির মনে একলা হয়ে পড়ার মতো আর কোনো দুঃখ থাকে না। আর তারপরের প্রশ্ন যে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়। উত্তর, শালবন বা তালসুপুরির বনে ঘর বার যখন সব এক হয়ে যায়, সেই আনন্দে চুপ থাকাটাও কবির মনের মধ্যে বাজনা বাজায়। আজকে আমরা এভাবে হাতে কলমে অংশটুকু পড়লাম, কবি পরিচিতি পড়লাম। তোমরা আরো ভালো করে পড়ে নেবে এবং এই উত্তরগুলো খুব ভালো করে মুখস্থ না করে চেষ্টা করবে এই অনুসারে তোমরা নিজেরা নিজেদের ভাষায় খাতায় উত্তরগুলো লিখবে। আর তোমরা, আমি তোমাদের আগেই অনুরোধ করব, বলবো যে তোমরা যেন এই কবিতাটা চোখ বুঝে বলতে পারো এমন করে মুখস্থ করবে। চোখ বুঝে বলতে হবে না, অর্থাৎ বই বন্ধ করে বলতে পারো। সেইভাবে মুখস্থ করলে দেখবে সমস্ত উত্তর তোমাদের জিভের ডগায় এসে যাবে আর খুব আনন্দ হবে। তোমরা নিজেরা ইচ্ছা করে এরকম খেলাও খেলতে পারো ক্লাসে। ধরো তুমি 4 লাইন বললে, তোমার বন্ধুটি আর পরের 4 লাইন বললো, তারপরের বন্ধুটি আর পরের 4 লাইন করলো। এইরকম ভাবে বলে তোমরা একটা কবিতা কোলাজও খেলতে পারো। কেমন? অনেক ভালো থেকো, সবাইকে অনেক শুভেচ্ছা।